ডমরু চরিত চতুর্থ পরিচ্ছেদ। চিত্রগুপ্তের গলায় দড়ি, মোটা দড়ি নয়। নির্ধারিত দিন সন্ধ্যার সময় কেবল সন্ন্যাসী ও আমি সেই ঘরে গিয়া উপবেশন করিলাম। সন্ন্যাসী পাছে কোনো রূপে পলায়ন করে, সেজন্য ঘরের দ্বারে চাকরকে কুলুপ দিয়া বন্ধ করিতে বলিলাম এবং একটু দূরে তাহাকে সতর্কভাবে পাহারা দিতে আদেশ করিলাম। সন্ন্যাসী ঘট স্থাপন করিল। দধি, পিঠালি ও সিন্দুর দিয়া ঘটে কি সব অঙ্কন করিল। তারপর ঘট বস্ট শ্রীং ঐং এই রূপ কত কি মন্ত্র উচ্চারণ করিল। অবশেষে হোম করিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরে সাহা সাহা বলিয়া আগুনে ঘৃত দিয়া সন্ন্যাসী আপনার থলি হাতড়াইয়া একটি টিনের কৌটা বাহির করিল। সেই কৌটাতে এক প্রকার সবুজ রঙের গুড়া ছিল। হরিত বর্ণের সেই চূর্ণ সন্ন্যাসী আগুনে ফেলিয়া দিল। ঘর সবুজ বর্ণের ধূমে পরিপূর্ণ হইল। আমার নিদ্রার আবেশ হইল। আমি ভাবিলাম যে এইবার সন্ন্যাসী বেটা একটা কাণ্ড করিবে। আমাকে অজ্ঞান করিয়া আমার টাকা করি লইয়া কোনরূপে পলায়ন করিবে। উঠিয়া দ্বারে ধাক্কা মারিয়া আমার চাকরকে ডাকিল, এইরূপ মানস করিলাম। আমি উঠিতে পারিলাম না। আমার হাত পা অবশ অসাড় হইয়া গিয়াছিল, কিন্তু আমার জ্ঞান ছিল। হঠাৎ আমার মাথা হইতে আমি বাহির হইয়া পড়িলাম। আমার শরীরটি তৎক্ষণাৎ মাটির উপর শুইয়া পড়িল। শরীর হইতে আমি বাহির হইয়াছি, তাহার দিকে তখন চাহিয়া দেখিলাম যে সে আমি অতি ক্ষুদ্র, ঠিক বুড়ো আঙুলের মতো, আর সে শরীর বায়ু দিয়া গঠিত। সেই ক্ষুদ্র শরীরে আমি উপর দিকে উঠিতে লাগিলাম। সূক্ষ্ম বা লিঙ্গ শরীরের কথা পূর্বে শুনিয়াছিলাম। মনে করিলাম যে ঔষধের ধূমে সন্ন্যাসী আমাকে হত্যা করিয়াছে। মৃত্যুর পর লোকের যে লিঙ্গ শরীর থাকে, তাহাই এখন যমের বাড়ি যাইতেছে। ছাদ ফুরিয়া আমি উপরে উঠিয়া পড়িলাম। শো শো করিয়া আকাশ পথে চলিলাম। দূর 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 কত দূর উপরে উঠিয়া পড়িলাম তাহা বলিতে পারি না। মেঘ পার হইয়া যাইলাম, চন্দ্রলোক পার হইয়া যাইলাম, সূর্যালোকে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানে আশ্চর্য ঘটনা দর্শন করিলাম। দেখিলাম যে আকাশ বুড়ি এক কদম গাছ তলায় বসিয়া আঁশবটি দিয়া সূর্যকে কুটি কুটি করিয়া কাটিতেছে, আর ছোট ছোট সেই সূর্য খণ্ডগুলি আকাশ পটে জুড়িয়া দিতেছে। তখন আমি ভাবিলাম, ও নক্ষত্র এই প্রকার হয় বটে। তবে এই যে নক্ষত্র সব, ইহারা সূর্যখণ্ড ব্যতীত আর কিছুই নহে। যে খণ্ডগুলি বুড়ি আকাশপটে ভালো করিয়া জুড়িয়া দিতে পারে না, আলগা হইয়া সেইগুলি খসিয়া পড়ে। তখন লোকে বলে নক্ষত্রপাত হইল। কিছুক্ষণ পরে আমার ভয় হইল যে সূর্যটি তো গেল, পৃথিবীতে পুনরায় দিন হইবে কি করিয়া। আকাশ বুড়ি আমার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিল, ভোরে ভোরে উঠিয়া আকাশ ঝাড়ু দিয়া সমুদয় নক্ষত্রগুলি আমি একত্র করিব। সেইগুলি জুড়িয়া পুনরায় আস্ত সূর্য করিয়া প্রাতঃকালে উদয় হইতে পাঠাইব। প্রতিদিন সন্ধ্যাবেলা আঁশবটি দিয়া সূর্য কাটিয়া নক্ষত্র করি, সকালবেলা আবার জুড়িয়া আস্ত সূর্য প্রস্তুত করি। আমার এই কাজ। আকাশ বুড়ির নিকট হইতে বিদায় হইয়া আমি ভাবিলাম যে নভমণ্ডলের সমুদয় ব্যাপারটা ভালো করিয়া দেখিতে হইবে। এইরূপ ভাবিয়া পুনরায় আমি শূন্য পথে শো শো করিয়া ভ্রমণ করিতে লাগিলাম। কিন্তু সর্বনাশ! কিছু দূর গিয়া দেখি যে
দুইটা বিকটাকার যমদূত আমার মতন আর একটা সূক্ষ্ম শরীরকে লইয়া যাইতেছে। আমার বড় ভয় হইল। সে স্থানে মেঘ নাই যে তাহার ভিতর লুকাইব। পলাইবার সময় পাইলাম না। খপ করিয়া তাহারা আমাকে ধরিয়া ফেলিল। একজন জিজ্ঞাসা করিল, তুই বেটা কে রে? সত্যযুগের রাজা হরিশ্চন্দ্র ভিন্ন বেওয়ারিশ হইয়া আর কাহারও এখানে বেড়াইবার হুকুম নাই। নিশ্চয় তুমি বেটা কুম্ভীপাক অথবা রৌরব নরকের ফেরারি আসামি। এই বলিয়া তাহারা আমাকে বাঁধিয়া ফেলিল ও ধাক্কা মারিতে মারিতে লইয়া চলিল। ক্রমে আমরা যমপুরীতে গিয়া উপস্থিত হইলাম। যম দরবার করিয়া সিংহাসনে বসিয়া আছেন। পাশে স্তূপাকার খাতাপত্রের সহিত চিত্রগুপ্ত। সম্মুখে ডাঙ্গস হাতে ভীষণ মূর্তি যমদূতের পাল। আমাদের দুইজনকে যমদূতেরা সেই রাজসভায় হাজির করিল। প্রথমে অপর লোকটির বিচার আরম্ভ হইল। চিত্রগুপ্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম? সে উত্তর করিল, আমার নাম বৃন্দাবন গুই। তাহার পর কোথায়, কি জাতি প্রভৃতি জিজ্ঞাসা করিয়া খাতাপত্র দেখিয়া যমকে চিত্রগুপ্ত বলিলেন, মহাশয়, এই লোকটি অতি ধার্মিক, অতি পুণ্যবান। পৃথিবীতে বসিয়া 12 মাসে 13 পার্বণ করিত। দিন দুঃখের প্রতি সর্বদা দয়া করিত। সত্য ও পরোপকার ইহার ব্রত ছিল। এই কথা শুনিয়া যম চটিয়া গেলেন। তিনি বলিলেন, চিত্রগুপ্ত, তোমাকে আমি বারবার বলিয়াছি যে পৃথিবীতে গিয়া মানুষ কি কাজ করিয়াছে, কি কাজ না করিয়াছে তাহার আমি বিচার করি না। মানুষ কি খাইয়াছে, কি না খাইয়াছে তাহার আমি বিচার করি। ব্রহ্ম হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা করিলে এখন মানুষের পাপ হয় না। অশাস্ত্রীয় খাদ্য খাইলে মানুষের পাপ হয়। তবে শিবোক্ত তন্ত্রশাস্ত্র মতে সংশোধন করিয়া খাইলে পাপ হয় না। তন্ত্রশাস্ত্রে শিব বলিয়াছেন, গো মেষাস্য মহিষান গোখাদ্যষ্ট্র মৃগম ভবম মহামাংসষ্টকং প্রক্তাং দেবতা প্রীতিকার। গো মাংস, মেষ মাংস, অশ্ব মাংস, মহিষ মাংস, গাধা মাংস, ছাগ মাংস, উষ্ট্র মাংস ও মৃগ মাংস, এই অষ্টবিধ মাংসকে মহামাংস বলে। এই সকল মাংসই দেবতাদিগের তৃপ্তিদায়ক। ওম প্রত্যুদ্বিষ্ণু স্তবতে অথবা ব্রহ্মর্পণমস্তু এই মন্ত্রে সংশোধন করিয়া লইলে বেদজ্ঞ ব্রাহ্মণও এই সমুদয় মাংস ভক্ষণ করিতে পারে। মৃগ মাংসের ভিতর শূকরের মাংস ধরিয়া লইতে হইবে। তন্ত্রশাস্ত্রে যাহাকে কলা মাংস বলে, শিব তাহা খাইতেও অনুমতি দিয়াছেন। আর দেখো চিত্রগুপ্ত, তুমি এ কেরানিগিরি ছাড়িয়া দাও। পৃথিবীতে তোমার বংশধর কায়স্থগণ কি করিতেছে একবার চাহিয়া দেখো। পুরে গয়লার মতো এক এক গাছ সুতা অনেকে গলায় পড়িতেছে। ব্রাহ্মণকে তাহারা আর প্রণাম করে না। ইংরাজি পড়িয়া তাহাদের মেজাজ আগুন হইয়া গিয়াছে। তাই বলি, হে চিত্রগুপ্ত, তুমিও ইংরাজি পড়ো। ইংরাজি পড়িয়া তোমার হেডটি গরম করো। হেডটি গরম করিয়া তুমিও গলায় দড়ি দাও। মোটা দড়ি নয়, বুঝিয়াছ তো? গলায় দড়ি দিয়া চিত্রবর্মা নাম গ্রহণ করো। এই কথা বলিয়া যম নিজে সেই লোকটিকে জেরা করিতে লাগিলেন। কেমন হে বাপু, কখনো বিলাতি বিস্কুট খাইয়াছিলে? সে উত্তর করিল, আগে না। যম জিজ্ঞাসা করিলেন, বিলাতি পানি? যাহা খুলিতে ফট করিয়া শব্দ হয়, যাহার জল বিজ বিজ করে? সে উত্তর করিল, আগে না। যম পুনরায় জিজ্ঞাসা করিলেন, সত্য করিয়া বলো, কোনরূপ অশাস্ত্রীয় খাদ্য ভক্ষণ করিয়াছিলে কি না? সে ভাবিয়া চিন্তিয়া উত্তর করিল,
আজ্ঞা, একবার ক্রমে একাদশীর দিন পুঁই শাক খাইয়া ফেলিয়াছিলাম। যমের সর্বশরীর শিহরিয়া উঠিল। তিনি বলিলেন, সর্বনাশ করিয়াছ কি? একাদশীর দিন পুঁই শাক? ওরে, এই মুহূর্তে ইহাকে রৌরব নরকে নিক্ষেপ কর। ইহার পূর্বপুরুষ যাহারা স্বর্গে আছে তাহাদিগকেও সে নরকে নিক্ষেপ কর। পরে ইহার বংশধরগণের 14 পুরুষ পর্যন্ত সেই নরকে যাইবে। চিত্রগুপ্ত, আমার এই আদেশ তোমার খাতায় লিখিয়া রাখো। যমের এই বিচার দেখিয়া আমি তো অবাক। এইবার আমার বিচার। কিন্তু আমার বিচার আরম্ভ হইতে না হইতে আমি উচ্চস্বরে বলিলাম, মহারাজ, আমি কখনো একাদশীর দিন পুঁই শাক ভক্ষণ করি নাই। আমার কথায় যম চমৎকৃত হইলেন। হর্ষোৎফুল্ল লোচনে তিনি বলিলেন, সাধু সাধু, এই লোকটি একাদশীর দিন পুঁই শাক খায় নাই। সাধু সাধু, এই মহাত্মার শুভাগমনে আমার যমালয় পবিত্র হইল। যমনীকে শীঘ্র শঙ্খ বাজাইতে বলো। যম কন্যাদিগকে পুষ্প বৃষ্টি করিতে বলো। বিশ্বকর্মাকে ডাকিয়া আনো। ভুব সহ মহ জনতপ, সত্য লোক পারে ধ্রুব লোকের উপরে এই মহাত্মার জন্য মন্দাকিনী কলকলিত, পারিজাত পরিশোভিত, কোকিল কুহরিত, অপ্সরা পদ নূপুর ঝুনঝুনিত, হীরা মানিক খচিত নূতন একটি স্বর্গ নির্মাণ করিতে বলো। চিত্রগুপ্তের পথুরি চিত্রকর্মার হিংসা হইল। তিনি বলিলেন, মহাশয়, পৃথিবীতে লোকটির এখনো আয়ু শেষ হয় নাই। স্থূল দেহের রক্ত মাংসের আষ্টে গন্ধ এখনো ইহার সূক্ষ্ম শরীরে রহিয়াছে। এই কথা শুনিয়া যম চটিয়া আগুন হইলেন। আমার আদর লোপ হইল। তিনি বলিলেন, কি সাদা সাদা গোল গোল হাঁসের ডিমের গন্ধ গায়ে? মারো ইহার মাথায় 10 ঘা ডাঙ্গস মার। যম বলিবা মাত্র তাহার একজন দূত আমার মাথায় 1 ঘা ডাঙ্গস মারিল। বলিব কি হে, মাথায় আমার যেন ঠিক বজ্রাঘাত হইল। যাতনায় ত্রাহি মধুসূদন বলিয়া আমি চিৎকার করিতে গেলাম। সেই 1 ঘা ডাঙ্গসে জমপুরি হইতে আকাশ পথে অনেক নিচে আসিয়া পড়িলাম। দমাস করিয়া আর 1 ডাঙ্গসের ঘা। শূন্য পথে আরো নিচে আসিয়া পড়িলাম। আর 1 ঘা, আরো নিম্নে আসিয়া পড়িলাম। এই রূপ 10ম আঘাতে পৃথিবীতে আসিয়া আমার বাড়ির ছাদ ফুরিয়া আমার সূক্ষ্ম শরীর পুনরায় সেই পূজার ঘরে আসিয়া পড়িল। নিজের বাড়িতে সেই পূজার ঘরে আসিয়া ক্ষুদ্র মাথায় ক্ষুদ্র হাত বুলাইতে লাগিলাম। প্রহারের চোটে চক্ষুতে সরিষা ফুল দেখিতেছিলাম। অনেকক্ষণ কিছুই দেখিতে পাইলাম না। অনেকক্ষণ পরে চাহিয়া দেখি যে আমি বসিয়া আছি, অর্থাৎ আমার সেই বড় শরীর আসনে বসিয়া আছে, আর সন্ন্যাসীর শরীর মাটিতে পড়িয়া আছে। কি হইয়াছে তখন বুঝিতে পারিলাম। বুঝিলাম যে সবুজ গুড়ার ধূম দিয়া আমার শরীর হইতে প্রাণময় কোষ, মনোময় কোষ আর সকল কোষ বাহির করিয়া সন্ন্যাসী আপনার সূক্ষ্ম শরীর দ্বারা আমার স্থূল অম্লময় কোষ অধিকার করিয়াছে। আমার শরীর বটে, কিন্তু ওই যে আসনে বসিয়া আছে ও আমি নই, ও সন্ন্যাসী। সূক্ষ্ম শরীরে মুখ দিয়া আমি সন্ন্যাসীর সহিত কথোপকথন করিতে পারিলাম না। সেজন্য নিরুপায় হইয়া আমি সন্ন্যাসীর দেহে প্রবেশ করিলাম।